প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলা ব্যাকরণের লেকচার নাম্বার 3 দেখব। লেকচার নাম্বার 3-তে আমরা কভার করব প্রত্যয় এবং কারক। বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক, প্রত্যয় এবং কারক। তো আমরা শুরু করি, শুরুতে প্রত্যয় দিয়ে শুরু করি। প্রত্যয়ের এই টপিকটা আমরা পরবর্তীতে আসব, গুণ এবং বৃদ্ধি। তার আগে আমরা দেখে নেই প্রত্যয়টা কি। প্রত্যয় প্রত্যয় নিয়ে যখন আলোচনা হয়, প্রত্যয়ের সাথে আরেকটা টপিক চলে আসে, সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি ও প্রত্যয়, ঠিক আছে? তো প্রকৃতি ও প্রত্যয় সেটা আমরা বুঝবো উদাহরণের মাধ্যমে। একটা উদাহরণ দেখব, উদাহরণ থেকে আমরা প্রকৃতি এবং প্রত্যয় কি সেটা বোঝার চেষ্টা করব। যেমন এইখানে আমাদের যে উদাহরণটা দেয়া আছে, দেখেন চলন্ত একটা শব্দ, আবার কি আছে বাড়িওয়ালা আর একটা শব্দ, ঠিক আছে? তো চলন্ত চলন্ত শব্দটাকে আমরা যদি ভাঙি, তাহলে আমরা দুই ভাগ করতে পারবো। একটা হলো চল, আর একটা হলো অন্ত। আবার বাড়িওয়ালা শব্দটাকে যদি ভাঙি, সেখানেও দুইটা পার্ট করা যায়, একটা হলো বাড়ি এবং আরেকটা হলো ওয়ালা। দেখেন এখানে যে চল, এটা হলো চলন্ত শব্দের মূল শব্দ। এটাকে বলা হয় ক্রিয়া মূল। অর্থাৎ কোনো একটা শব্দের, ক্রিয়া শব্দের মূল যে অংশটা, সেই অংশটাকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু। আর এখানে বাড়িওয়ালা, দেখেন চল, এটা কিন্তু একটা ক্রিয়া, ক্রিয়া সম্পর্কিত একটা শব্দ। আর এখানে বাড়িওয়ালার বাড়ি, বাড়িটা কিন্তু এটা হচ্ছে একটা নাম শব্দ, ঠিক আছে? এটার সাথে কিন্তু ক্রিয়ার কোনো সম্পর্ক নাই। তো তাহলে আমরা বুঝতে পারতেছি, একটা হলো চলন্ত মূল শব্দ আমাদের চল, এবং বাড়িওয়ালার মূল শব্দ হচ্ছে আমাদের বাড়ি। তো এবং এটাও বুঝতে পারি যে চলটা হচ্ছে আমাদের একটা ক্রিয়া শব্দ, আর বাড়িটা হচ্ছে একটা নাম শব্দ। তো এখানে তাহলে প্রকৃতি কোনটা আর প্রত্যয় কোনটা? প্রকৃতিটা হচ্ছে আমাদের যে মূল শব্দ যেটা থাকে, যেটাকে আমরা ক্রিয়া হলে ধাতু বলি, আর নাম আরেকটা ক্রিয়া না হলে আমরা নাম শব্দ বলি। তো এই মূল শব্দটাকেই বলা হয় হচ্ছে প্রকৃতি। আর প্রকৃতির পরে, আগে না, আগে হলে সেটা উপসর্গ হয়ে যায়। প্রকৃতির পরে যে অংশটা যুক্ত হয়, এই যে চলের সাথে অন্ত, বাড়ির সাথে ওয়ালা, ঠিক আছে? তো এই পরের যে শব্দ দুইটা, অন্ত এবং ওয়ালা, এই দুইটা শব্দকে বলা হয় প্রত্যয়। তো আমরা বুঝতে পারলাম যে একটা শব্দের প্রকৃতি কাকে বলে আর প্রত্যয় কাকে বলে। তাহলে প্রকৃতিটা হচ্ছে আমাদের যে মূল শব্দ যেটা থাকে, সেটা যদি ক্রিয়ার মূল হয় তাহলে ধাতু বলে, এবং যদি ক্রিয়া না হয় তাহলে সেটাকে নাম শব্দ বলে। এই ধাতু এবং নাম শব্দ বা ক্রিয়ামূল এবং নাম শব্দ, এই দুইটা অংশকে বলা হয় হচ্ছে একটা শব্দের, এই দুইটা অংশকে বলা হয় প্রকৃতি। এবং প্রকৃতির শেষে যে অংশটা থাকে সেটাকে বলা হয় প্রত্যয়। তো এটাই হলো আমাদের প্রত্যয়ের প্রাথমিক ধারণা। এখন প্রত্যয়কে যদি আবার শ্রেণী বিভাগ করা হয়, তাহলে দুই ভাগে ভাগ করা যায়, এবং এই দুইটা ভাগ অলরেডি আমরা আলোচনা করেছি। সেটা হলো, দেখেন, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কোনটা? কৃৎ শুনলেই ক্রিয়া রিলেটেড বোঝা যায়। তো ক্রিয়া মূলের সাথে যে প্রত্যয়টা থাকে সেটাকে বলা হয় হচ্ছে কৃৎ প্রত্যয়। অর্থাৎ কৃদন্ত শব্দ যেগুলি, এই কৃদন্ত শব্দের যে প্রত্যয়টা, সেটাকে বলা হয় হচ্ছে কৃৎ প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় তাহলে কোনটা? বাকি যেটা রয়ে গেছে, বাকি রয়ে গেছে কোনটা? আমাদের বাড়ি, নাম শব্দ, নাম শব্দের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে সেটাকে বলা হয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে? তো এই হলো আমাদের কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ এবং প্রকারভেদ। তো এখানে বলা হয়েছে কৃৎ প্রত্যয়ের মাধ্যমে সৃষ্ট নতুন শব্দকে কৃদন্ত পদ বলে, এই যে একটা কৃদন্ত পদ। আর তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে সৃষ্ট নতুন শব্দকে তদ্ধিত পদ বলে। অর্থাৎ এইটা হলো একটা তদ্ধিত পদ, কারণ কি? তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে এটা যুক্ত হয়েছে। এই যে শব্দ বা প্রাতিপাদিকের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত পদ বলে। অর্থাৎ আমরা যেটাকে বলেছিলাম যে নাম শব্দ, নাম শব্দের সাথে যুক্ত যে প্রত্যয়, সেটার আরেকটা নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। শব্দ বা প্রাতিপাদিকের সাথে এই শব্দ বা প্রাতিপাদিক। এখন একটা প্রশ্ন চলে আসে যে প্রাতিপাদিক তাহলে আবার কি? প্রাতিপাদিক হলো যে সকল শব্দের শেষে বিভক্তি থাকে না, বিভক্তিহীন নাম শব্দ। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
প্রায় সময় আসে যে প্রাতিপাদিক কি বা বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়, প্রাতিপাদিক বলা হয়। তো এই বিভক্তিহীন নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেইটাকে আবার বলা হয় তদ্ধিত প্রত্যয়। তো আমরা দেখলাম যে প্রথমে বুঝলাম প্রত্যয় কি, প্রত্যয়ের সাথে চলে আসে প্রকৃতি। এরপরে দেখলাম যে প্রত্যয়ের প্রকারভেদ, প্রত্যয়ের প্রকারভেদের সাথে প্রকৃতিরও প্রকারভেদ, এবং আমরা পেলাম কৃত প্রত্যয় আর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ক্রিয়ামূলের সাথে যেটা যাবে সেটা কৃত প্রত্যয়, আর প্রাতিপাদিক বা নাম শব্দের সাথে যেটা যাবে সেটা হলো তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, এরপরে দেখি যে আচ্ছা, তাহলে এবার আমরা প্রথম যে স্লাইডটা ছিল সেটাতে চলে যাই। এখন এটা বুঝতে সুবিধা হবে যে প্রত্যয়ের আরেকটা অংশ আছে, সেটা হলো গুণ ও বৃদ্ধি। গুণ ও বৃদ্ধি, এটা প্রত্যয় যোগ করলে কখনো কখনো প্রকৃতির সাথে স্বরে পরিবর্তন ঘটে। অর্থাৎ প্রত্যয় যখন কোনো একটা শব্দের সাথে যুক্ত হয় তখন কিছু কিছু সময় প্রত্যয়ে প্রকৃতির প্রথম স্বরে পরিবর্তন ঘটে। বিষয়টা কিরকম, এই যে আমরা দেখি এই পরিবর্তনকে বলে গুণ বা বৃদ্ধি, অর্থাৎ গুণ হবে অথবা বৃদ্ধি হবে। তাহলে কোনটা গুণ আর কোনটা বৃদ্ধি, বা প্রকৃতির প্রথম স্বরেই পরিবর্তনটা কিভাবে হয় সেটা আগে আমরা দেখি। যেমন এখানে বলছে যে চিন আ, ঠিক আছে, এই চেনা শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় চিন প্লাস আ। চিন প্লাস আ, এটা একটা কি ধাতুমূল, আর এইটা হচ্ছে আমাদের একটা প্রত্যয়। দেখেন এই প্রকৃতির সাথে একটা প্রত্যয় যোগ হলো। বলা হয়েছে কি যে প্রত্যয় যোগ করলে কখনো কখনো প্রকৃতির প্রথম স্বরে পরিবর্তন হয়। তাহলে এখানে আছে কিভাবে চিন যোগ আ, কিন্তু আমাদের উচ্চারণটা হচ্ছে কিভাবে চেনা, অর্থাৎ চি থেকে এতে পরিবর্তিত হয়ে যায়। চীনার পরিবর্তে হয়ে যাচ্ছে কি চেনা। আর চীনা বা কেন হচ্ছে, চেনাটাকে কেন আমরা চীনা বলতেছি, চেনাকে আমরা চীনা বলতেছি এই কারণে, কারণ চেনাকে যদি আমরা প্রকৃতি এবং প্রত্যয়ে ভাগ করি তাহলে দেখা যায় চীন শব্দের সাথে আ যোগ করলে চেনা হয়। তাহলে আমাদের কি হলো, এই চীনের ই পরিবর্তিত হয়ে যখন শব্দের রূপান্তরিত হচ্ছে তখন সেটা চেনা হয়ে যাচ্ছে, অর্থাৎ আ হয়ে যাচ্ছে। তো এখানে বলা হয়েছে যে ই বা দীর্ঘ ই পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়, এতে পরিণত হয়। এটাকে বলা হয় গুণ। অর্থাৎ প্রত্যয় যোগ করলে কখনো কখনো প্রকৃতির প্রথম স্বরে যে পরিবর্তনটা ঘটে, পরিবর্তনটা যদি এইভাবে ঘটে যে ই বা দীর্ঘ ই পরিবর্তিত হয়ে এতে রূপান্তরিত হয়, তখন সেটাকে বলা হয় গুণ। আর ই বা দীর্ঘ ই যদি ওইতে পরিণত হয় সেটা কিভাবে, এই যে দিন যোগ ইক দৈনিক, এই যে দেখেন এখানকার দিনের এখানে ই এটা পরিবর্তিত হয়ে এখানে কি হয়ে যাচ্ছে দীর্ঘ ই, অর্থাৎ পরিবর্তিত হয়ে ওইতে পরিণত হচ্ছে ইটা পরিবর্তিত হয়ে ওইতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে পরিবর্তিত হয়ে এতে রূপান্তরিত হলে সেটাকে আমরা গুণ বলি, আর বা দীর্ঘ পরিবর্তিত হয়ে ওইতে রূপান্তরিত হলে সেটাকে আমরা বলি বৃদ্ধি। তো এরকম উ বা দীর্ঘ ও রূপান্তরিত হয়ে যদি ওতে পরিণত হয় সেটাকে আমরা বলবো গুণ। এখানে উদাহরণ দেয়া আছে। আবার উ বা দীর্ঘ উ ওই একই বর্ণ রূপান্তরিত হয়ে যদি ওতে পরিণত হয় তখন সেটাকে আমরা বলবো বৃদ্ধি। উদাহরণ দেয়া আছে, বিষয়টা কিরকম আবার বলি, যে সুন্দর যোগ সু, এই যে আমার এখানে আছে হয়ে গেল কি সৌন্দর্য, অর্থাৎ সৌন্দর্য ওতে রূপান্তরিত হলো। এই যে আর দীর্ঘ যখন ওতে রূপান্তরিত হয় তখন সেটাকে আমরা কি বলি বৃদ্ধি। আর যখন ওতে রূপান্তরিত ধোয়া, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি গুণ। তো প্রত্যয়ে এরকম প্রকৃতি যোগ হওয়ার কারণে কখনো প্রত্যয় যোগ হলে এরকম প্রকৃতির আদিস্বরের পরিবর্তন ঘটে, আর এই পরিবর্তনটাকেই বলা হয় হচ্ছে গুণ বা বৃদ্ধি। ওকে, এরপরে আমরা দেখেছি যে প্রত্যয় কি,
প্রকৃতি প্রত্যয় কয় প্রকার সেটাও দেখেছি। এখন দেখি বিভিন্ন অর্থে প্রত্যয়ের প্রয়োগ। বিভিন্ন অর্থে প্রত্যয়ের প্রয়োগ, যেমন এখানে বলা হয়েছে অপত্য অর্থে। এখন কথাটা হলো অপত্য জিনিসটা কি, অপত্য কাকে বলে? এই যে অপত্য, অপত্যটা হলো যে সন্তান সন্ততি, ঠিক আছে, এরকম হলে সেটাকে বলা হয় অপত্য। যেমন মানব, এটা কি? মনু যোগ অ, যাদব যদু যোগ অ। একইভাবে রাবণী, রাবণ যোগ ই, এই যে দেখেন রাবণের সন্তান, ঠিক আছে, এরকম অর্থাৎ অপত্য অর্থে, ঠিক আছে, অপত্য অর্থে প্রত্যয়ের ব্যবহার হয়। এখানে প্রত্যয়টাকে, প্রত্যয়টা হচ্ছে আমার অ, ই, ই অর্থাৎ মূল শব্দের প্রকৃতির সাথে অ বা ই এই শব্দগুলি যোগ হয়ে কখনো কখনো অপত্য অর্থ প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে উপাসক অর্থে। উপাসক, এই অ প্রত্যয়টা আবার প্রকৃতির সাথে যুক্ত হয়ে উপাসক অর্থেও ব্যবহৃত হয়। যেমন শৈব, কি হবে? শিব যোগ অ। জৈন, জিন যোগ অ, ঠিক আছে, এরকম। এরপর আসে ভাব অর্থে। ভাব অর্থে কিরকম? যে শৈশব, মানে শিশুর একটা ভাব, ঠিক আছে। গৌরব, মানে কৃতিত্ব, কৃতিত্বের একটা ভাব, এরকম। কৈশোর, কিশোরের ভাব, ঠিক আছে, কিশোর কিশোর একটা ভাব, সেটাকে আমরা বলি কৈশোর। তো এরকম ভাব অর্থেও এরকম প্রত্যয় ব্যবহার হয়। বিভিন্ন অর্থে এরকম প্রত্যয়, অর্থাৎ মূল যে অংশ শব্দের, একটা শব্দের মূল যে অংশ, সেই অংশের সাথে এরকম প্রত্যয় যোগ হয়ে বিভিন্ন ধরনের, কখনো অপত্য, কখনো উপাসক, ভাব, সম্পর্ক, দক্ষ, এরকম বিভিন্ন অর্থ বোঝায়, ঠিক আছে। তো সম্পর্ক বোঝাতে যেমন পার্থিব, মানে পৃথিবী সম্পর্কিত, দৈব, দেব সম্পর্কিত, ঠিক আছে, এরকম। দক্ষতাও সাহিত্যিক, সাহিত্য যোগ ইক, অর্থাৎ সাহিত্যের যে দক্ষতা, এটাকে বলা হয় সাহিত্যিক, এরকম আর কি। এরপরে বিষয়ক অর্থে কি? সামুদ্রিক, অর্থাৎ সমুদ্র বিষয়ক, ঠিক আছে। তো আমরা দেখি যে প্রত্যয় প্রকৃতির সাথে যুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। তারপরে বিশেষণ অর্থে, যেমন হেমন্ত, হেমন্ত কি? একটা বিশেষ্য শব্দ, এর সাথে যদি ইক যুক্ত হয়ে যায়, তখন ইক প্রত্যয় যুক্ত হয়, তখন সেটা কি? হৈমন্তিক হয়ে যায়। হেমন্ত থেকে যখন হৈমন্তিক হয়, তখন সেইটা আর বিশেষ্য থাকে না, হৈমন্তিকটা হয়ে যায় বিশেষণ। সেজন্য বলছে যে বিশেষণ অর্থেও প্রত্যয় ব্যবহার করা হয়। যেমন কি প্রত্যয় ব্যবহার হয়েছে? ইক প্রত্যয় ব্যবহৃত হয়েছে। তো এই হলো প্রত্যয়ের ব্যবহার, যে প্রত্যয়টা একটা শব্দের সাথে ব্যবহৃত হয়ে যে বিভিন্ন ধরনের ভাব প্রকাশ করতে পারে। আচ্ছা, এরপরে আসি যে বাংলা কৃত প্রত্যয়, ঠিক আছে। এই শব্দ যেগুলি আছে, এই যে ধর, কাদ, উর, জানাই, এরকম যেই প্রকৃতিগুলি আমাদের আছে, এগুলি হচ্ছে প্রকৃতিগুলির সাথে যে প্রত্যয় যোগ হয়েছে, এগুলি সব হচ্ছে বাংলা প্রত্যয়। এখন বাংলা কোন প্রত্যয়? বাংলা কৃত প্রত্যয়। কেন কৃত প্রত্যয়? কারণ হলো এই প্রত্যয়গুলি যাদের সাথে যুক্ত হয়েছে, তারা সবাই হলো ধাতুর মূল বা একটা ক্রিয়া শব্দের মূল অংশ, মূল শব্দ, ঠিক আছে। এই কারণে এগুলিকে বলা হচ্ছে কি? বাংলা কৃত প্রত্যয়, ঠিক আছে। যেমন আছে ধর, এই যে ধর বা ধরো, ঠিক আছে। তো এরপরে কি থাকে? ধর প্লাস অ সমান সমান কি? ধরো। কাদো, কাদ যোগ অ, কাদো। তো এরকম এখানে যেগুলি আছে সবগুলি হলো বাংলা কৃত প্রত্যয়। এই সবগুলি দেখতে হবে। এর মধ্যে যেমন দোলনা, দুল যোগ অনা, কাদনা, কাদন, কাদ যোগ অন, ঠিক আছে। তো এইগুলি কিছু কিছু ইম্পর্টেন্ট, যেমন পর, পড়ো, পর যোগ অ। এরপরে ডুবন্ত, ডুব যোগ অন্ত, ডুবন্ত মনে থাকলে উড়ন্ত মনে থাকবে, উড় যোগ অন্ত। মূরক, কোশ্চিন যখন আমরা কোশ্চিন সলভ করতে যাব, তখন দেখব যে এই শব্দগুলি প্রায়ই এসে থাকে, যে মোড়ক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি। তো কি হবে? মোড়ক শব্দ, এই শব্দের
মূল যে অংশটা সেটা হলো মুর, আর এই মুরের সাথে বাংলা কৃত প্রত্যয় যুক্ত হয়ে মোরক হয়, ঠিক আছে। তো এরকম এরপরে আও প্রত্যয় আছে, পাকড়াও, পাকড় যোগ আও, শিলাই, শিল যোগ আই, আই প্রত্যয়। তার এরপরে আছে যে উড়ানি, উড় যোগ আনি, ঠিক আছে। চড়াই, চর যোগ আই। তাহলে আমরা দেখি অন, তারপরে অ, উ, আও, এরপরে আই, আন, এরকম কৃত প্রত্যয়গুলি শব্দের সাথে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। এরপরে দেখেন এখানে আরো অনেকগুলি উদাহরণ আছে এবং এই সব উদাহরণগুলি আমাদের দেখতে হবে, প্রচুর পরিমাণ এই উদাহরণগুলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমাদের প্রকৃতি সম্পর্কে, প্রকৃতি প্রত্যয় সম্পর্কে ধারণাটা আরো জোরালো হবে এবং এইগুলি প্র্যাকটিসের মাধ্যমে কোশ্চিন যেটা হবে সেটা আমাদের সলভ করা সহজ হবে। যেমন এখানে আরো কয়েকটা আছে যে পড়ুয়া, আমরা ওই পাশে দেখেছিলাম পড়ন্ত, পর যোগ অন্ত। এই যে দেখেন পর, পড়ুয়া, পড়ন্ত, পড়, এই সবগুলি শব্দের ক্ষেত্রেই পর, এই পর অংশটাই হচ্ছে মূল শব্দ। আর এরপরে শব্দের উচ্চারণ অনুযায়ী বাকি প্রত্যয়টা যোগ হবে। যেমন এখানে যেহেতু পড়ুয়া সেজন্য হয়েছে উয়া, উয়া প্রত্যয়টা। এখানে দেখেন পড়তা, এই যে পর মূল শব্দ, উচ্চারণ অনুযায়ী তা প্রত্যয় যোগ হবে। এই মোটামুটি আমাদের বাংলা কৃত প্রত্যয়। এরপরে আসে সংস্কৃত কৃত প্রত্যয়, ঠিক আছে। সংস্কৃত কৃত প্রত্যয় যেমন আছে নয়ন, অনট প্রত্যয় যুক্ত হয় কার সাথে? নি, এই নি মূল শব্দের সাথে অনট প্রত্যয় যুক্ত হয়। শ্রবণ, শ্রু মূল শব্দের সাথে অনট প্রত্যয় যুক্ত হয়। জ্ঞাত, আচ্ছা এখানে কিছু বিষয় আছে যে জ্ঞাত, খ্যাত, তারপরে পঠিত, সিক্ত, মুক্ত, ভুক্ত, ঠিক আছে। তারপরে গত অর্থাৎ শেষে ত, শেষে কোন শব্দটা আসছে আমাদের? শেষে আসছে ত শব্দ, সেটা শুধু ত অথবা রস্যিত, ঠিক আছে। যেমন এই যে খ্যাত, শুধু ত। এরপরে পঠিত অর্থাৎ এরকম ত যখন থাকবে, ত যখন থাকবে এবং কয় ত যখন থাকবে, যেমন সিক্ত, মুক্ত, শুধু ত অথবা কয় ত যখন থাকবে, ঠিক আছে, তখন আমাদের প্রকৃতিটা হয় শুধু কয় ত। এই যে কয় ত দেখেন, গত, জাত, তারপরে উক্ত, সুপ্ত, মতি, উক্তি। তাহলে আমরা কি দেখলাম? যে ত, কয় ত, আর হলো হ্যাঁ ত এবং কয় ত শব্দের শেষে যখন ত এবং কয় ত থাকে, ঠিক আছে, তখন সাধারণত প্রত্যয় হিসেবে কয় ত এই প্রত্যয়টা ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা টেকনিক যে আমাদের একটা শব্দ আসলো কথার কথা যে উপত, আমি দেখলাম শেষে কি আছে? উপত, শেষে আছে ত। তো যেহেতু ত আছে, আমি জানি ত এবং কয় ত এটা থাকলে আমার প্রত্যয়টা হবে কয় ত। তো আমি প্রত্যয়টা পেয়ে যাই, প্রত্যয়টা পেয়ে যাই। তাহলে আমাকে জানতে হবে কি বাকি যে অংশটা, অর্থাৎ প্রকৃতিটা কি। এখন সংস্কৃতি কৃত প্রত্যয়ের ক্ষেত্রে এই প্রকৃতিগুলি আমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে। আমরা হয়তো প্রত্যয়টা জেনে যাব বা টেকনিক করে প্রত্যয়টা বের করে নিতে পারবো, তবে আমাদেরকে প্রকৃতিটা মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন নয়ন, আচ্ছা নয়নের পঠিত, পট যোগ কত, কয়ত, গত, গম যোগ কয়ত। দেখেন এখানে পঠিত পট, গত এখানে কি গম, গত, গত থেকে আসছে কি গম। এখন গমটা এটা আমাদেরকে মনে রাখতে হবে। জাত, জন, উপ্ত, উপ না হয়ে আসছে কি বপ, কারণ বপটাই হলো মূল শব্দ, ঠিক আছে। এই মূল শব্দের সাথে কয়ত যুক্ত হচ্ছে। মতি, মন, সৃষ্ট, সৃজ, রতি, রম, মুক্তি, মুচ, মুক্তি, মুচ, ঠিক আছে। শ্রান্তি, শ্রম। তো এইখানে যেগুলি দেয়া আছে ম্যাক্সিমামে হচ্ছে শেষে ত অথবা কয় ত। তো আমরা দেখলাম
যে শেষে ক এবং শেষে ত অথবা কয়ত যদি থাকে তাহলে আমাদের প্রত্যয়টা হবে কয়ত। ঠিক আছে, আর প্রকৃতি যেটা থাকে সেটা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। তো আমরা দেখেছি যে শব্দের শেষে ত অথবা কয়ত থাকলে কয়ত এরকম প্রত্যয়টা যোগ হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে যদি থাকে দয় ধ একসাথে, দয় ধ এরকম রশ্মি দিয়ে যদি দয় ধ থাকে, যেমন সিদ্ধি, বুদ্ধি, ঠিক আছে, অথবা এরকম কয়ত যদি শেষে রশ্মি আকারে থাকে যেমন শক্তি, তাহলে প্রত্যয়টা আসে হলো কয়তয় রশ্মি, কয়তয় রশ্মি, কয়তয় রশ্মি এরকম আসবে। সিদ্ধি, সিদ্ধযোগ কয়তয় রশ্মি এরকম। তো এরকম আরও কিছু সংস্কৃত কীটপ্রত্যয় এখানে দেয়া আছে, যেমন দাতব্য, দা যোগতব্য, ইম্পর্টেন্ট, ঠিক আছে, পঠিতব্য, পরযোগতব্য, করণীয়, ক্রি যোগ অনীয়, এখানে অনীয় প্রত্যয়টা যোগ হয় ক্রি দিয়ে সবসময় কার্য এরকম কিছু কিছু বোঝায়, যে কার্য, ঠিক আছে, ক্রি দিয়ে কার্য বোঝায়। এবারে আসি যে আরেকটা টপিক, সেটা কিরকম, এই যে দাতা, মাতা, ঠিক আছে, ক্রেতা, যোদ্ধা, দেখেন কিছুটা কিন্তু সিমিলারিটি আছে। ওই পাশে যেমন ছিল যে ত অথবা কয় তয় রশ্মি অথবা দয় ধয় রশ্মি, আর এখানে কিরকম দাতা অর্থাৎ শেষে তয়াকার, মাতা শেষে তয়াকার, ক্রেতা শেষে তয়াকার, আর দয় ধ আকার। ওখানে ছিল দয় ধয় রশ্মি, এখানে হচ্ছে দয় ধয় আকার। তো শব্দের শেষে যদি উচ্চারণটা এরকম হয় সেই ক্ষেত্রে আমাদের প্রত্যয়টা আসে ত্রিচ। দাতা মূল শব্দ দার সাথে যোগ হবে ত্রিচ। আবার মাতা মূল শব্দ মার সাথে যুক্ত হবে ত্রিচ। ক্রেতা মূল শব্দ কি ক্রি, এই যে ক্রি, ঠিক আছে, ক্রির সাথে কি ত্রিচ। আবার যোদ্ধা, তো মূল শব্দ যুদ্ধ, তার সাথে কি ত্রিচ। তো এইভাবে একটু টেকনিক করে মনে রাখবেন যে শব্দের শেষে উচ্চারণটা কিরকম। শব্দের শেষে উচ্চারণের উপর ভিত্তি করে আমরা প্রত্যয় বের করতে পারি, আর মূল শব্দটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা বিষয় এখানে, যেমন পাঠক, নায়ক, গায়ক, লেখক, দেখেন শব্দগুলি কিরকম, অক শেষে কি পাঠক অক, লেখক অক, তারপরে যে দায়ক, পূজক, অর্থাৎ শেষে আমাদের কি আসছে অক। এরকম অক যখন আসে তখন আমাদের প্রত্যয় হয় হচ্ছে নক, ঠিক আছে। অক যখন আসবে, শব্দের শেষে যখন অক আসবে তখন আমরা প্রত্যয় কোনটা নিব, প্রত্যয় নিব নক। এখন পাঠকের মূল শব্দ পট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বাট আমরা যদি এই শ্রেণীটা ক্যাটাগরাইজ করতে পারি যে পাঠ হক, লেখ হক, অর্থাৎ শব্দের শেষে অক থাকলে আমরা প্রত্যয় নিব নক, ঠিক আছে। তো এরকম আর কি। আরেকটা থাকে যে কার্য, অর্থাৎ এইভাবে এগুলিকে শ্রেণী বিভাজিত করা যায় মনে রাখার জন্য। ধার্য, ঠিক আছে, তো কার্য, ধার্য, এরকম এরকম শেষে যদি এরকম থাকে, কার্য, জয়রেফ, ধার্য, জয়রেফ এরকম যদি থাকে তাহলে আমাদের প্রত্যয়টা হবে কি জ্ঞান। প্রত্যয়টা কি হবে জ্ঞান। আর আমি বলছিলাম যে করণীয়, কার্য, ঠিক আছে, কর্তব্য, এরকম ক্ষেত্রে আমাদের প্রকৃতিটা হয় ক্রি। প্রকৃতিটা কি হয় ক্রি, এই যে ক্রি, কর্তব্য ক্রি, করণীয় ক্রি, কার্য ক্রি, ঠিক আছে। আর যদি শব্দটা এরকম হয় কার্য ধার্য, অর্থাৎ শেষে অন্তর্জয় রেফ এরকম যদি থাকে তাহলে আমাদের কি প্রত্যয়টা হবে জ্ঞান, ঠিক আছে, জ্ঞান। এই যে দেখেন ক্রি যোগ জ্ঞান কার্য, ধৃ যোগ জ্ঞান ধার্য, ঠিক আছে। তো এইভাবেই টেকনিক অবলম্বন করে আমাদের প্রত্যয়গুলি মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে গম্য, গম যোগ জ, তারপরে লভ্য, গম্য লভ্য, ঠিক আছে। তো এটা কিরকম গম্য, ময় জফলা বা ভয় জফলা, এরকম গম্য লভ্য এরকম হলে তখন আমাদের
প্রত্যয়টা কি হবে জ, মূল শব্দের সাথে প্রত্যয়টা কি হবে জ যুক্ত হবে। ঠিক আছে, তো আরো আছে এখানে দেখা যায় যে ভাবুক, জাগরুক। ঠিক আছে, এটা কি জাগরুক, আর এটা হলো ভাবুক। এরকম ভাবুক শব্দের শেষে যদি এরকম উক থাকে তাহলে আমাদের প্রত্যয়টা হবে উক, অর্থাৎ মূল শব্দের সাথে ভূ, ভূর সাথে উক। শব্দগুলি যদি এরকম হয় ভাবুকের মতো শেষে আমাদের উক এরকম উচ্চারণ হয় তাহলে প্রত্যয়টা হবে কি উক। ঠিক আছে, আর এখানে কি জাগরুক, দেখেন এখানে হলো কি শুধু উক, আর অর্থাৎ রস উ ক, আর এখানে জাগরুক, তো উচ্চারণ তো আমার একই রকম। এটা ভাবুক, এটা জাগরুক, উচ্চারণ তো শেষে একই রকম। কিন্তু দেখেন এখানে কি হলো জাগরি যোগ দীর্ঘ উ যোগ ক, কারণ হলো এইখানে দেখেন ভাবুক রস উ, কিন্তু এইখানে যে দীর্ঘ উ, এই দীর্ঘ উর কারণে আমার প্রত্যয়টাও চেঞ্জ হয়ে দীর্ঘ উ হয়ে গেছে, উক হবে। ঠিক আছে, তো এরকম আরো কিছু এখানে দেখেন যে দীপ্যমান, চলমান, বর্ধমান। ঠিক আছে, শব্দের শেষে এরকম যদি মান থাকে, সংস্কৃত কৃৎপ্রত্যয়ের ক্ষেত্রে শব্দের শেষে এরকম যদি মান থাকে তাহলে আমরা প্রত্যয় হিসেবে ব্যবহার করব সাঞ্চ। মূল শব্দের সাথে প্রত্যয় হিসেবে ব্যবহার হবে কি সাঞ্চ, কখন যদি শব্দের শেষে মান থাকে, যেমন বুদ্ধিমান, চলমান, দীপ্যমান, বুদ্ধিমান না, দীপ্যমান, চলমান, বর্ধমান, এরকম এগুলি ক্ষেত্রে আমরা শব্দের শেষে মান আছে বিধায় প্রত্যয় হিসেবে কোনটা নিব, প্রত্যয় হিসেবে নিব সাঞ্চ। আচ্ছা, এগুলি মনে রাখবেন যোগ, ক্রোধ, খেদ, ভেদ, ত্যাগ। ঠিক আছে, দেখেন ধ অথবা দ অথবা কি গ, যোগ গ, ত্যাগ গ, আবার ক্রোধ ধ লাস্টে ধ, খেদ লাস্টে দ, এরকম যদি থাকে তাহলে আমাদের এই প্রত্যয়টা যুক্ত হবে, মূল শব্দের সাথে এই প্রত্যয়টা যুক্ত হবে। ঘ নিয়োগ ঘঞ্চ, এই প্রত্যয়টা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, পাক, পাকের ক্ষেত্রেও তাই, শোক, শোকের ক্ষেত্রেও তাই, নন্দনটা আলাদা, নন্দী যোগ অন, নন্দন। ঠিক আছে, তো শব্দের শেষে ক, ক, গ, ঠিক আছে, অথবা দ বা ধ এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা প্রত্যয় হিসাবে এই অংশটাকে ব্যবহার করব। তো এই ছিল মোটামুটি আমাদের সংস্কৃত কীট প্রত্যয়, সংস্কৃত কীট প্রত্যয়ের উদাহরণ। এরপরে আসি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় যখন, এখন আমরা তদ্ধিত প্রত্যয়ে আসলাম, তদ্ধিত প্রত্যয় কোনটা, যে মূল শব্দটা কি হবে, মূল শব্দটা অবশ্যই নাম শব্দ হবে বা প্রাতিপাদিক হবে। এই যে কুসুম বিভক্তিহীন একটা নাম শব্দ, পঙ্ক, লঘু, মান, গুণ, দেখেন এগুলি বিভক্তিহীন, অর্থাৎ এদের শেষে কোনো বিভক্তি নাই, বিভক্তিহীন নাম শব্দ বা প্রাতিপাদিক। এদের সাথে ইত, ইল, ইষ্ঠ এইরকম প্রত্যয়গুলি যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তো এগুলিও মনে রাখবেন, যেমন কুসুমিত, ইত, তরঙ্গিত, ইত, কণ্টকিত। ঠিক আছে, শব্দের শেষে এরকম ইত থাকলে উচ্চারণের কারণে আমাদের মূল শব্দের সাথে ইত প্রত্যয় যুক্ত হবে। আর এখানে একটা আছে নীলিমা, নীলিমা, এরকম ইমা থাকলে, ইমা থাকলে আমাদের এটা মনে রাখতে হবে যে প্রত্যয়টা কি হবে ইমন, ইমা এরকম যদি থাকে তাহলে প্রত্যয়টা হবে ইমন, অর্থাৎ নীল যোগ ইমন সমান সমান নীলিমা। আচ্ছা, পঙ্কিল বোঝা যায় ইল, উর্মিল ইল, ফেনিল ইল। এরপরে আসেন ইষ্ঠ প্রত্যয়, লঘিষ্ঠ, গরিষ্ঠ, এরকম লঘিষ্ঠ, গরিষ্ঠ। ইন প্রত্যয় আছে জ্ঞানীন, সুখীন, গুণীন, মানিন। এগুলি যেমন ওই ওই আমাদের সংস্কৃত প্রত্যয়ে শব্দের শেষে ত, শব্দের শেষে কয় ত এরকম দেখে, বা ক, ঘ এরকম দেখে আমাদেরকে মনে রাখতে হতো যে প্রত্যয়টা কি হবে। ঠিক আছে, আর এখানে যে বিষয়টা, এখানে উচ্চারণ দেখে আমরা বুঝতে পারি মানিন, ইন প্রত্যয়। ঠিক আছে, এটা মানে উচ্চারণ থেকে আমাদের সহজে বোঝা যায়, মানিন,
গুণিনী ইনি প্রত্যয়, ঠিক আছে। এরকম শত্রুতা শুধু তা প্রত্যয়, মধুরতা মধুর মধুর তর, বোঝা যায় যে মধুর শব্দের সাথে তর প্রত্যয়টা যুক্ত হবে। আচ্ছা, এরপরে দেখেন এইখানে গুণবান দয়াবান, তারপর গুণবান দয়াবান, অর্থাৎ শব্দের শেষে আমরা সংস্কৃত কীট প্রত্যয়ে দেখেছিলাম যে মান যদি থাকে তাহলে কি, যেমন বর্ধমান, সংস্কৃত কীট প্রত্যয়ের কথা বলছি, বর্ধমান, অর্থাৎ শব্দের শেষে যদি মান শব্দটা থাকে তাহলে আমরা কি ব্যবহার করেছিলাম, সাঞ্চ, সাঞ্চ প্রত্যয়টা ব্যবহার করেছিলাম সংস্কৃত কৃত প্রত্যয়ের ক্ষেত্রে। এখন সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের শব্দের শেষে যদি বান থাকে, এই যে বান, দয়াবান গুণবান, তাহলে আমরা কি ব্যবহার করব, বতুপ, কি ব্যবহার করব, বতুপ, প্রত্যয়টা কি হবে, বতুপ। কিন্তু দেখেন এখানে আমাদের কনফিউশন হয়ে যেতে পারে, বুদ্ধিমান, আমি তো জানি যে শব্দের শেষে মান থাকলে আমরা সাঞ্চ ব্যবহার করব, কিন্তু এখানে কি ব্যবহৃত হয়েছে, এখানে বুদ্ধি প্লাস মতুপ। কেন, কারণ হলো এই যে বুদ্ধি বুদ্ধিমান এই শব্দটা হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আর ওইখানে বর্ধমান, দেখেন বুদ্ধিমান বর্ধমান দুইটারই শব্দের শেষে মান, কিন্তু দুইটা দুই ধরনের প্রত্যয়, ঠিক আছে। একটা হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আর একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। তো কৃত প্রত্যয় হলে শব্দের শেষে যদি মান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাঞ্চ প্রত্যয়টা ব্যবহার করব, কিন্তু সংস্কৃত যদি তদ্ধিত প্রত্যয় হয় সেক্ষেত্রে মান থাকলে আমরা মতুপ প্রত্যয়টা ব্যবহার করব। এই যে শ্রীমান মতুপ, যে কারণে মান থাকলেই যে সাঞ্চ বা মান থাকলেই যে মতুপ ব্যবহার করব, এইভাবে আমরা মনে রাখবো না। আমরা মনে রাখবো যে প্রত্যয়ের ধরন অনুযায়ী, ঠিক আছে, প্রত্যয়ের ধরন অনুযায়ী, এটা তদ্ধিত প্রত্যয় নাকি কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হলে আমাদের মতুপ, আর সংস্কৃত কৃত প্রত্যয় হলে আমাদের হয়ে যাবে সাঞ্চ। তো এইভাবে মনে রাখবো। আর বান থাকলে বতুপ। মেধাবী, মায়াবী, এরকম শব্দ থাকলে, বি থাকলে আমাদের প্রত্যয় হিসেবে বিন ব্যবহার হবে, বিন, ঠিক আছে, বিন। তেজস্বী, বিন, এরকম। এখন দেখেন এই অংশগুলি ইম্পর্টেন্ট, যেমন শৈব, জৈন, শৈশব, এরকম থাকলে স্ন প্রত্যয় ব্যবহার হয়, স্ন, শিব যোগ স্ন, জিন যোগ স্ন, এরকম। গৌরব, গুরু যোগ স্ন, কৈশোর, গুরু যোগ স্ন, এরকম। অর্থাৎ এগুলি বিশেষভাবে মনে রাখতে হবে। পার্থিব, দৈব, চৈত্র, এরকম থাকলে স্ন প্রত্যয়টা ব্যবহার হয়। তো আর কিছু থাকে এই পাশে, যেমন আচ্ছা দেখেন সৌর, স্ন প্রত্যয়, ঠিক আছে। মনুষ্য, ইম্পর্টেন্ট, মনোযোগ স্ন, জফালা, এরকম। সৌন্দর্য, ইম্পর্টেন্ট, সুন্দর যোগ স্ন। পার্বত্য, পর্বত যোগ স্ন, ঠিক আছে। আরও এখানে সাহিত্যিক, সাহিত্যিকটা ইম্পর্টেন্ট, সাহিত্য যোগ স্নিক। হৈমন্তিক, হেমন্ত যোগ স্নিক। আকশিক, অকসাদ যোগ স্নিক, ঠিক আছে। তো এরকম আমাদের কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের প্রকারভেদ আমরা শিখলাম এবং সেগুলির ব্যবহার শিখেছি। তো এই ছিল আমাদের প্রত্যয় নিয়ে আলোচনা। আমরা প্রত্যয় থেকে দেখেছি কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, প্রত্যয়ের সাথে প্রকৃতির যে সম্পর্ক সেটা দেখেছি, ঠিক আছে। আর এই প্রত্যয়গুলি মনে রাখার, যেহেতু এগুলি আমাদের পরীক্ষায় আসবে, 1 মার্কস বা 2 মার্কসের কোশ্চেন হিসেবে আসবে, ঠিক আছে। তো এগুলি প্র্যাকটিস করার জন্যে আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা, সেটা আমরা বিভিন্ন টেকনিক দেখলাম যে একই রকম হলে কিভাবে কোন প্রত্যয়টা যুক্ত হয়, ঠিক আছে। তো এরকম, তো আপনারা এই লেকচারগুলি দেখবেন, পাশাপাশি এখানে কিছু কোশ্চিন সলভ আছে, এই কোশ্চিন সলভ করবেন, যেগুলি বিগত বছরের কোশ্চিন ব্যাংক, বিসিএস বা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। যেমন এখানে টোটাল আপনার প্রায় 100 কোশ্চিন সলভ করা আছে।
এই কোশ্চেন দেয়া আছে, এগুলি সলভ করবেন। সলভ করলে এবং ওইখান থেকে প্র্যাকটিস করার পরে সলভ করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের প্রত্যয়ের বিষয়ে একটা বেশ ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে।